আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশনের আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার্স এনে। এই অনুষ্ঠানে মেইনলি আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্র্যাকটিশনার ব্যারিস্টার তাফরিয়া আহমেদ। ব্যারিস্টার তাফরিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য and welcome to the show. Assalamu alaikum. Thank you very much for having me here. Thank you. আমি ফার্স্টে একটু থ্যাঙ্কস দিতে চাই আপনাদেরকে, আচ্ছা, BanglaVisionকে and everybody else who's involved with Barristers in Program for putting up such a wonderful show. রাইট, থ্যাংক ইউ। আপনার সাথে আমরা ইংলিশ লিগাল সিস্টেমে আইন পড়াশোনা করছি, এরকম একজন ছাত্রকে রেখেছি। ওর নাম হচ্ছে খাদিজা আক্তার জেরিন। জেরিন, তোমাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য এন্ড ওয়েলকাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য, বিশেষ করে আমাদের মতো স্টুডেন্টদেরকে। তাই আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। আপনাকে দিয়ে শুরু করি, ব্যারিস্টার তাফরিয়া আহমেদ। আপনি যদি আপনার পড়াশোনার জীবন সম্পর্কে একটু বলেন, কোথায় কোথায় পড়াশোনা করেছেন? আমার স্কুল হচ্ছে স্কলাস্টিকা, ওখান থেকে আমি ও লেভেলসও কমপ্লিট করি। তারপরে I did my LLB honors from the University of London. Right. After that I did my BVc. আমার bar provider ছিল University of Law, that's in London. Right. এরপরে I got called from the Honorable Society of Lincoln's Inn. Very common one. জি জি জি। রাইট, আমরা আপনার কল টু দ্য বারের কিছু ছবি দেখবো স্ক্রিনে। আচ্ছা। পাশাপাশি জানতে চাই আপনি লো পড়তে আসছিলেন কি কারণে? এটা আসলে টু বি ভেরি অনেস্ট, আমি আসলে আমার ছোটবেলা থেকে আমার দাদা দাদু যেহেতু ডক্টর ছিল, আই ওয়ান্ট টু স্টাডি মেডিসিন। কিন্তু যখন আমি এ-লেভেলস করি তখন আমার আব্বু হঠাৎ বললো যে না, আমার খুব ইচ্ছা যে তুমি যেন ব্যারিস্টার হও। আচ্ছা, সো দ্যাট ইজ এক্স্যাক্টলি হাউ আই গট টু স্টাডি ল। ওভাবেই আমার এই পথটা বেছে নেয়। তুমি কি পড়াশোনা করছো? স্যার কারেন্টলি আই এম কমপ্লিট মাই ফার্স্ট ইয়ার LLB অ্যান্ড এখন হচ্ছে আমি সেকেন্ড ইয়ার হচ্ছে দেশের বাইরে করার জন্য ক্রেডিট ট্রান্সফার করে ফেলবো নেক্সট ইয়ারে ইনশাআল্লাহ। আচ্ছা, সো আপাতত এটাই। ফ্যামিলিতে কি আইনজীবী কেউ আছেন? না স্যার, আমাদের ফ্যামিলিতে কেউ আইনজীবী নেই, আমি ফার্স্ট। ইভেন আমার ভাইয়া হচ্ছে মেইন ইঞ্জিনিয়ার অ্যান্ড শুধুমাত্র ওর ইন্সপিরেশনের জন্য আসলে আমার ব্যারিস্টার হতে আসা। ও আমাকে অনেক হেল্প করে, আমার ভাইয়ার কারণেই অ্যাকচুয়ালি আমার এটাতে আসা, ইভেন এই লাইনে পড়ার জন্য আগ্রহী আমি। তোমার বাবা মা কি করেন? আমার মা হচ্ছে মার্কেটিং অফিসার অ্যান্ড আমার বাবা হচ্ছে প্যাথোলজিস্ট। রাইট, তোমার বাবা মাকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য সালাম এবং শ্রদ্ধা থাকলো। তুমি যখন কোয়ালিফাইড ব্যারিস্টার হবে, আমরা যদি এই প্ল্যাটফর্ম থেকে তোমাকে দুজন অসহায় মানুষ রেফার করি যাদের ফিস দিয়ে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ থাকবে না, এরকম দুজনকে হেল্প করবে তুমি? স্যার ডেফিনেটলি আমি হেল্প করব, বাট আসলে সেটা আগে আমাকে জাজ করতে হবে যে আসলেই তারা কি এটা মিস ইউজ করছে কিনা। কারণ অনেকেই এখনকার সময় এসেছে যে অনেকে মিস ইউজ করছে, বিশেষ করে লিগাল এইড আদার্স বেনিফিট গুলো। সো এটা আগে আমি দেখবো, দেন যদি আমার মনে হয় যে না তাদেরকে হেল্প করা অবশ্যই যাবে, আমি ডেফিনেটলি স্যার হেল্প করব। থ্যাংক ইউ। ব্যারিস্টার তাফরিয়া আহমেদ, আপনার কাছে আসছি। আমরা ওয়ান্ট টু টক অ্যাবাউট উইমেন ডিসক্রিমিনেশন, মানে নারীদের বৈষম্য নিয়ে। সো নারীদের বৈষম্য যাতে না হয় সেরকম আমাদের কনস্টিটিউশন, তার সংবিধান কীরকম প্রোটেকশন দিয়েছে আপনার মতে? আমাদের আসলে there are many laws to be honest in Bangladesh to protect women from discrimination. নারীর প্রতি বৈষম্য দূর করার জন্য বাংলাদেশে অনেক আইন আছে। আমরা যদি if we first look into our constitution, Right. Our constitution itself protects women from discrimination. আমি যদি আপনাকে কিছু আর্টিকেলের কথা বলি, Please do. Yeah. Article 28, subsection 2, explicitly states that women shall have equal rights with men in all spheres of the state and public life. Right. Article 28 কিন্তু এটাও ensure করে যে there is non-discrimination and at the same time equality. Right. Then we have Article 28, subsection 4, which actually allows the state to make provisions for women for their advancement. Right. এটা ছাড়াও আমরা দেখি in Article 29 of the Constitution যে ওখানে they allow women to have equality of opportunity in public employment. Finally, in the Constitution's Article 10, আমরা দেখতে পাই যে ওখানে they allow and they mandate women's participation in all spheres of national life.
সো বহুত জায়গায় কিন্তু কনস্টিটিউশনে মহিলাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। তো কনস্টিটিউশনালি মহিলারা কোনো আমাদের দেশে ডিসক্রিমিনেটেড হচ্ছে না? হওয়া তো উচিত না, বাট আমি বলবো যে না, হওয়া তো উচিত। What in practice actually? What in practice happens is actually ইমপ্লিমেন্টেশনের জায়গাটায় প্রবলেম এসে যায়। নিয়োগের ক্ষেত্রে অনেক আইন আছে, কিন্তু আইনগুলা মেনে চলা, ওগুলার প্রয়োগ করা, ওই জায়গাটাতে আমাদের সমস্যা হয়ে যায়। আপনার মতে কি ডিসক্রিমিনেটেড হচ্ছে নাকি? Well, depends. মানে সবাই হচ্ছে তা না, বাট সেক্টর টু সেক্টর ইয়েস হচ্ছে। জি হচ্ছে। আচ্ছা, কনস্টিটিউশনালি ডিসক্রিমিনেটেড হচ্ছে না, আমাদের কাছে ল ইন প্লেস, देयर इज নো এনি প্রবলেম ভেরি এট অল। মাচ देयर इज ল। এর বাইরে কি আর কোনো ল আছে? হ্যাঁ, এর বাইরেও আমরা কনস্টিটিউশনাল প্রভিশনের বাইরেও আমরা পাচ্ছি হচ্ছে a lot of legislative measures, যেরকম আপনার স্পেশাল লস যেগুলোকে বলা হয়, স্পেশাল লস পাচ্ছি আমরা, যেগুলো অলসো প্রোটেক্ট করে উইমেনদেরকে ফ্রম ডিসক্রিমিনেশন। জাস্ট টু নেম আ ফিউ, যেরকম আমরা প্রথমেই দেখতে পারি ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট 1980, যৌতুক। হ্যাঁ, ডাউরি ইজ যৌতুক। আমাদের দেশে কিন্তু আপনি রুরাল এরিয়ায় দেখবেন যৌতুক দেয়া নেওয়াটা ইজ আ ভেরি ভেরি কমন প্র্যাকটিস। হ্যাঁ, আমরা কেউই ডিনাই করতে পারবো না, আপনিও পারবেন না, আমিও পারবো না, she can't deny it either. But আমাদের কিন্তু ল আছে টু কাইন্ড অফ প্রোটেক্ট উইমেন। এই লটা কিন্তু এনশোর করে যে দ্য গিভিং অ্যান্ড টেকিং অফ ডাউরি ইজ অ্যাকচুয়ালি আ পানিশেবল অফেন্স। এছাড়াও আমরা পাচ্ছি নারী ও শিশু নির্যাতন দমন আইন অফ 2000, এটা হচ্ছে উইমেন অ্যান্ড চিলড্রেন রিপ্রেশন প্রিভেনশন অ্যাক্ট অফ 2000। এটাও কিন্তু উইমেনদেরকে প্রোটেক্ট করার জন্যই বানানো। এছাড়া আমরা পাচ্ছি অ্যাসিড ক্রাইম কন্ট্রোল প্রিভেনশন অ্যাক্ট, যেটা আপনার 2002। দেন উই হ্যাভ ডোমেস্টিক ভায়োলেন্স প্রিভেনশন অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট অফ 2010। Eventually we can talk about Labor Act. আমাদের লেবার অ্যাক্টে কিন্তু মহিলাদের জন্য রাইটস অলরেডি এনশোর করা। লেবার অ্যাক্টে ওখানে বলে যায় যে there has to be equality in payment, as well as আমাদের লেবার অ্যাক্টের সেকশন আছে, যেমন সেকশন 345, ওটা কিন্তু প্রহিবিট করে ডিসক্রিমিনেশন। প্লাস আপনার প্রহিবিশন আছে for indecent behavior towards female workforce. So Labor Act is very nicely and properly designed to protect women from discrimination. এটা বাংলাদেশের ক্ষেত্রে। এটা ছাড়াও আমরা পাচ্ছি আবার আপনারা ধরেন proposed Violence Against Women Prevention Act. Then we have the Penal Code, of course, of 1860. And another one would be, যেটা অনেক important, সেটা হচ্ছে যে prevention of I would say child marriages, 2016 এর একটা অ্যাক্ট, এটাও আছে। এগুলো ছাড়াও, এগুলো হচ্ছে লেজিসলেটিভ মেজার্স, এগুলো ছাড়াও আমাদের আছে কিছু স্পেশাল আরও কিছু প্রভিশনস, লাইক আপনাদের স্পেশালাইজড women and children repression prevention tribunal, and also provisions of legal aid services. So এগুলো সবই কিন্তু প্রোটেক্ট করে উইমেনদেরকে ইন বাংলাদেশ ফ্রম ডিসক্রিমিনেশন। আপনারা কনস্টিটিউশনালি প্রোটেক্টেড, যাতে ডিসক্রিমিনেটেড না হন, আপনার স্পেশাল ল দ্বারা প্রোটেক্টেড, তারপরেও কিন্তু ডিসক্রিমিনেটেড হচ্ছেন। কারণ কি, চ্যালেঞ্জগুলো কি আসলে? Challenges are just too many, but আমি আপনাকে শর্টকাটে যদি মেইন চ্যালেঞ্জেসগুলো বলি, মেইন চ্যালেঞ্জেস বলতে আমরা যেগুলো ফেস করি সেগুলো হচ্ছে চ্যালেঞ্জেস টু proper and effective implementation. এগুলোর মধ্যে আমাদের ফার্স্টলি আসে এনফোর্সমেন্ট ইস্যুসগুলো আছে। এনফোর্সমেন্ট ইস্যুস ছাড়াও আমরা দেখি অনেক কালচারাল নর্মস। Then we have socio-economic factors. We have disparities, which are like differences. তারপর আমরা দেখি personal and family laws. So এগুলো সবই কিন্তু hindrance and challenges to effective implementation of these laws. There are a lot of challenges. জি। সমাধান কি? Despite having so many constitutional provisions and also special laws, we see a wide gap between rights given by the law and the reality. So আমাদের যেটা করতে হবে, সমাধান যেটা আপনি বললেন, সমাধান হচ্ছে addressing these challenges. How আমাদের enforce করতে হবে, we have to continue our efforts to enforce the laws. We have to see to it that women get more access to justice and also to socio-economic opportunities. And we also have to see যে মাইন্ডসেটটাও কিন্তু আমাদের একটু পরিবর্তন করতে হবে। We have to be more and more positive. আপনার কাছে দর্শকদের কাছ থেকে দুইটা প্রশ্ন আছে। আমরা দর্শকদের কাছ থেকে প্রশ্ন গ্রহণ করে থাকি ইমেল বা ইন্টারনেটের মাধ্যমে।
প্রিয় দর্শক, আপনারা যে কেউই আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন ইমেইলের মাধ্যমে। আমাদের কাছে প্রশ্ন পাঠানোর ঠিকানা হচ্ছে barristers.in25@gmail.com। আমি আবার পড়ছি, barristers.in25@gmail.com। অ্যাড্রেসটা আপনার টেলিভিশন স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। আমরা সকল যৌক্তিক প্রশ্নের উত্তর পর্যায়ক্রমে দিয়ে থাকি। প্রশ্নগুলো আমার স্টুডেন্ট জেরিনের কাছে আছে। জারিন, তুমি যদি ম্যাডামের উদ্দেশ্যে প্রশ্নগুলো করো। আমিনুল ইসলাম আইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বলেছেন, একসময় একটা কথা প্রচলিত ছিল যে যার নাই কোনো গতি সে করে ওকালতি। এটার একটা কারণ ছিল, তখন নাইট কলেজ থেকে নকল করে ল পাস করে জ্যানত্যান লোকজন ওকালতি করত। এখন তো সেই যুগ পাল্টেছে এবং আপনাদের মতো লোকজন বিদেশে পড়াশোনা করে প্র্যাকটিস করছেন। পাশাপাশি প্রায় সকল জেলায় এখন LLB অনার্স কোর্স চালু হয়েছে। তাহলে এই নাইট কলেজ মার্কা কলেজগুলো এখন প্রয়োজন আছে কি? প্রয়োজন আছে কি ব্যারিস্টার তাফরিয়া? প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমিরুল ইসলামকে প্রশ্নটির জন্য। দেখুন, আমাদের আসলে প্রথমে বুঝতে হবে নাইট কলেজে আগে কারা পড়তো। হ্যাঁ, নাইট কলেজে কিন্তু যারা আপনি ধরেন জব হোল্ডার, যেরকম ধরেন যারা সানডে টু থার্সডে উইকডেজে যারা 9 to 5 জব করে, তারাই কিন্তু মূলত আগে নাইট কলেজে পড়তো। এই কারণে সো দ্যাট দে ক্যান ওয়ার্ক ডিউরিং দ্য ডে অ্যান্ড ইভিনিংয়ে তারা পড়াটাও করতো। অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু দেখতাম যে অনেক হাউস ওয়াইফরা, তাই না, তারাও কিন্তু দিনের বেলা কাজ টাজ করে রাতের বেলা নাইট কলেজে যেত। আর আরেকটা কারণ যে কারণে মানুষ নাইট কলেজে আগে যেত হচ্ছে বিকজ LLB অনার্স কোর্সটা কিন্তু আগে সব জেলায় অফার করা হতো না, একদমই ছিল না। অ্যাবসলিউটলি রাইট, সেটা ছিল না। কিন্তু এখন আমি মনে করি যে এখনকার প্রেক্ষাপটে আমাদের কিন্তু নাইট কলেজের তেমন একটা দরকার নাই। অলমোস্ট প্রত্যেক ডিস্ট্রিক্টে কিন্তু এখন ইউনিভার্সিটি আছে। ওইটাই হচ্ছে মেইন কারণ। এখন কিন্তু প্রায় প্রতিটি জেলায় LLB অনার্স কোর্স অফার করা হয়। এখন কিন্তু প্রায় প্রতিটি ইউনিভার্সিটি বা কলেজেই কিন্তু একটা ল ডিপার্টমেন্ট আছে যেখানে তারা LLB অনার্স কোর্সটা অফার করে। অ্যান্ড এসব আপনারা চাকরিজীবী যারা, আপনার জব হোল্ডার্স, হাউস ওয়াইফস, তারা কিন্তু ইজিলি এসব LLB অনার্স কোর্সে এনরোলড হতে পারে। অ্যান্ড আরও বড় বেনিফিটের কথা হচ্ছে এখানে পার্ট টাইম কোর্স আছে, এখানে উইকেন্ড কোর্সেস আছে যেখানে তারা কিন্তু সানডে থ্রু থার্সডে কাজ করতে পারে অ্যান্ড ফ্রাইডে স্যাটারডে তারা কিন্তু এসব উইকেন্ড বা পার্ট টাইম কোর্সেসে LLB অনার্স করতে পারে। তারা কোয়ালিটি এডুকেশন পাচ্ছে। এটা মিনিং হচ্ছে যে LLB অনার্স করলে তাদের কোয়ালিটি অফ এডুকেশন ইজ ইভেন বেটার। প্রিয় দর্শক, আমরা একটা সংক্ষিপ্ত বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি এক্ষুনি। প্রিয় দর্শক, আমরা বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে আসলাম। সেকেন্ড কোয়েশ্চন, সেদিন তুমি যদি ম্যাডামকে বলো। রশিদ নোমান কুলাউড়া মৌলভীবাজার থেকে বলেছেন, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে হাইকোর্টে রিট করব যার সমাধান ইমিডিয়েটলি অর্থাৎ 2 থেকে 3 দিনের মধ্যে দরকার, কিন্তু হাইকোর্ট যখন বন্ধ থাকে অথবা রিট দায়ের করার পর শুনানির জন্য সিরিয়াল পেতে তখন 2 সপ্তাহ চলে যায়, তখন আমরা কি করব? তখন কি করবেন এই দর্শক? আপনি দেখেন বলেছেন যে আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে হাইকোর্টে রিট করতে চান। এখন আমি আপনাকে প্রথমে এই জিনিসটা বলে রাখবো যে হাইকোর্ট কিন্তু বন্ধ থাকে যখন সুপ্রিম কোর্ট ভ্যাকেশন চলে। আর আপনার আরও একটা জিনিস যেটা আপনাকে বলা অবশ্যই দরকার, সেটা হচ্ছে আপনি কিন্তু আপনার গুরুত্বপূর্ণ বিষয়টি যেটা নিয়ে আপনি রিট করতে চান এটা কিন্তু আপনি কোর্টের নজরে আনতে পারেন প্রথমেই। এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর এছাড়া আমি বলবো আমাদের ভ্যাকেশনের সময় কিন্তু ভ্যাকেশন বেঞ্চেস থাকে, সো ইউ ক্যান ডেফিনেটলি অ্যাপ্রোচ দ্য ভ্যাকেশন বেঞ্চেস। আর আপনার আরও মেনশন করে বলতে পারেন যে আমার এটা খুব ভেরি আর্জেন্ট। হ্যাঁ, জি 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 জি। আপনার আরও একটি প্রশ্ন ছিল, যে দ্বিতীয় প্রশ্ন ছিল যে যখন আপনি অলরেডি রিট দায় করে ফেলেছেন এবং শুনানির জন্য সিরিয়াল পেতে 2 সপ্তাহ মতো অপেক্ষা করছেন, তখন আপনি কি করতে পারেন। তো এটা আসলে সত্যি কথা বলতে আমাদের হাতে নাই। ইট ইজ নট এট অল ইন আওয়ার হ্যান্ডস, টু বি ভেরি অনেস্ট। এটা হচ্ছে আমাদের লিগাল সিস্টেমের একটা ড্রব্যাক। আমি আপনাকে বলবো যে আপনার একটু ধৈর্য ধরতেই হবে যদি আপনি বিচার চান। আর আমরা একটা ছোট এক্সাম্পলও দিতে পারি, যেরকম আমরা ইউজুয়ালি ভ্যাকেশনের সময় দেখে থাকি মোস্টলি ইন ক্রিমিনাল কেসেস, যে একটা মানুষ কিন্তু হয়তো ডিটেনশনেই আছে। সো চিন্তা করে দেখেন, ধৈর্য ধরা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। জি, সো আপনাকে আমি ডেফিনেটলি বলবো যে আপনার ধৈর্যশীল হতে হবে। এবং তার সাথে সাথে আরেকটা বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে উই আর আ ডেভেলপিং কান্ট্রি, সো ইউ হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড। রাইট, থ্যাংক ইউ।
জেরিন, তোমার কাছে আসি। জি স্যার। আইন জগতের বাইরেও তোমার কিন্তু বিচরণ আছে, তাই না? জি স্যার। তুমি ন্যাশনাল অ্যাথলেট অ্যান্ড গোল্ড মেডালিস্ট। ইয়েস স্যার। ব্রিফলি তোমার সম্পর্কে যে পত্রপত্রিকা বা টেলিভিশনে যে রিপোর্ট হয়েছিল সেটা আমরা একটু দেখে আসি, তারপরে তোমার সাথে আবার কথা বলি। অবশ্যই স্যার। দেখে আসলাম রিপোর্টটি, টেল মি অ্যাবাউট দিস। স্যার, ব্যাপারটা হয়েছে আমি খুব ছোটবেলা থেকে খুব প্যাশনেট ছিলাম, বিশেষ করে টাইকোয়ান্ডো বা ফাইটিং এর ব্যাপারগুলো নিয়ে। বিশেষ করে এখনকার যুগে মেয়েরা খুবই বেশি ইনক্লুডেড বেসিক্যালি টাইকোয়ান্ডো, মার্শাল আর্ট, বা বিকজ এটা সেলফ ডিফেন্সের জন্য যতটুকু গুরুত্বপূর্ণ, শারীরিক চর্চা বলেন বা আত্মরক্ষা, সব দিক থেকে খুবই বেশি ইম্পর্টেন্ট আমি এটা বলে মনে করছি। সো দ্যাটস ওয়াই আমি যখন আমার বাবা মাকে বললাম, they are very appreciate me, then that's why আমি এটা জয়েন করেছি। তারপরে স্যার আমি যখন এটা খেলেছি, আমার টিচাররা, এটা কি কাইন্ড অফ কুংফু কারাটে? জি স্যার, মার্শাল আর্ট লাইক এরকমই। যখন টাইকোয়ান্ডোটা বেসিক্যালি কোরিয়ান মার্শাল আর্ট, আচ্ছা। সো আমি ওইটাই করেছি। তো আমার বাবা মা তো খুবই অ্যাপ্রিশিয়েট করেছে ব্যাপারটা নিয়ে, যে হ্যাঁ অবশ্যই তুমি কেন যাবে না। সো যখন আমি খেলেছি, ইভেন আমার যে ট্রেনাররা, আমার মাস্টার্সরা, ওনারা খুবই ভালো ছিল। আমি বলবো যে আমি ন্যাশনালি খেলেছি, ইন্টারন্যাশনালি খেলেছি। ইন্টারন্যাশনাল কোথায় খেলা? আমি থাইল্যান্ড থেকে খেলেছিলাম, ইভেন আমি ওখান থেকে গোল্ড মেডেল পেয়েছি। আমরা 9 জন গোল্ড মেডেল পেয়েছি, ইভেন হচ্ছে এর মধ্যে 2 জন হচ্ছে ব্রোঞ্জ, ইভেন একজন সিলভার পেয়েছিল। সো দ্যাটস ওয়াই ওই মোমেন্টটা খুবই অন্যরকম ছিল, খুবই প্রাউড একটা মোমেন্ট ছিল আমাদের জন্য। বিকজ আমরা যখন এসেছি, সবাই ফ্লাইটে জিজ্ঞাসা করছে যে দেশের জন্য ভালো করে খেলতে হবে। ওই ব্যাপারগুলো আসলে খুবই অন্যরকম আমার জন্য। রাইট। ব্যারিস্টার তাফরিয়া আহমেদ, আপনার কাছে, উন্নত বিশ্বের নারীতে, আমরা তো ডিসক্রিমিনেশন নিয়ে কথা বলছি আমাদের দেশে, উন্নত বিশ্বে কেমন নারীরা কি ডিসক্রিমিনেটেড হচ্ছে নাকি না তারা ইকুয়াল অপরচুনিটি এনজয় করছে? ডেভেলপড কান্ট্রিজেও নারীরা কিন্তু ডিসক্রিমিনেটেড হচ্ছে। হয়তো দ্য পার্সেন্টেজ অফ উইমেন ইন ডেভেলপড কান্ট্রিজ গেটিং ডিসক্রিমিনেটেড ইজ লেস কম্পেয়ার টু ডেভেলপিং কান্ট্রিজ, বাট ডেফিনেটলি তারা ডিসক্রিমিনেটেড হচ্ছে। যেরকম আপনার আগের কথা যদি বলি, আমরা একটা ডেভেলপড কান্ট্রির কথাও যদি বলি, ফর এক্সাম্পল ইউকে, ইন দ্য পাস্ট কিন্তু দেখা গেছে মহিলারা ভোট দিতে পারতো না। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরই। জি জি জি, অ্যাবসলিউটলি। সো এখন কিন্তু তারপরে দেখা গেছে যে তারা এখন কিন্তু ভোটিং রাইটস পেয়েছে। আমাদের এখানে আমাদের জুডিশিয়ারি যদি একটা এক্সাম্পল আমি আপনাকে দিই, একটা ছোট এক্সাম্পল, যেরকম কিছুদিন আগে আই ওয়াজ রিডিং ডেইলি স্টার এন্ড আমি ফ্রন্ট পেজে নোটিস করলাম যে দে মেনশন যে আমাদের সুপ্রিম কোর্টে, বাংলাদেশের সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট কম্প্রাইজেস অফ, অ্যাজ ইউ নো, দ্য হাই কোর্ট ডিভিশন অ্যান্ড দ্য অ্যাপিলেট ডিভিশন। সো আমাদের এখন কিন্তু সুপ্রিম কোর্টে there are only around approximately 118 justices, out of which only 10%, মানে জাস্ট 10% কিন্তু হচ্ছে ফিমেল জাস্টিসেস। সো আপনি দেখেন, মানে জিনিসটা কিন্তু সব জায়গায় দেখা যায়, হাইলি কোয়ালিফাইড স্কিলড উইমেনদের বেলাও, আবার আপনি ধরেন রুরাল এরিয়ায় তো আছে। সো মানে সব জায়গায় কিন্তু ডিসক্রিমিনেশন হয়। মেবি দ্য পার্সেন্টেজ ইজ লেস অ্যান্ড ডেভেলপড কান্ট্রিতে হয়তো পার্সেন্টেজটা অনেক কম, এখানে বেশি এই যা, বাট হয় কিন্তু। জেরিন, তুমি কোনটা বেশি এনজয় করছো, অ্যাথলেটিক্স নাকি ল? স্যার, টু বি অনেস্ট আমি দুটোই বেশি এনজয় করছি, বাট এখন তো আসলে ল নিয়ে বেশি বিজি থাকা হচ্ছে, কারণ স্টাডিটাকে ফার্স্টলি প্রায়োরিটি দিতে হবে, দেন আদার্স এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আমাকে মন দিতে হবে। সো আমি লটাকে বেশি এনজয় করছি এখন। তুমি যখন কোয়ালিফাইড ব্যারিস্টার হবে, উইমেনদের কি তুমি প্রতিনিধিত্ব করতে চাও? ডেফিনেটলি স্যার, আমি অবশ্যই করতে চাই। ইভেন তো আমার একটা জিনিস মনে হচ্ছে এখন, বিকজ আমি অনেক কিছু দেখেছি, জিনিসগুলো আমি নিজে ফেস করেছি, যে অনেক আসলে ল সম্পর্কে ধারণাই রাখে না যে অ্যাকচুয়ালি বাংলাদেশের আইনে নারীকে আলাদাভাবে একটা সুরক্ষাই দেওয়া হচ্ছে, বাট অনেকেই সেটা জানে না, লাইক ল্যাক অফ নলেজ। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক যে ওই ব্যাপারগুলো আমাদের একটু ইনশিওর করা উচিত মেয়েদেরকে, যে না অ্যাকচুয়ালি এখানে প্রোটেকশন আছে তোমাদের জন্য। কিভাবে তুমি কাজ করবে তাদের জন্য? তাহলে অবশ্যই দেখা গিয়েছে অনেকে হচ্ছে ফিনান্সিয়ালি ক্রাইসিসের জন্য, বিশেষ করে অনেক মেয়েরা হচ্ছে ডমিনেটেড হচ্ছে নানাভাবে, তারা যৌতুক, ইভেন দো তারা সামাজিকভাবে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হচ্ছে, তারপরে হচ্ছে যে তারা নানা দিক থেকে তারা অনেকভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, শিক্ষাগত দিক থেকেও তারা হ্যারাসমেন্ট হচ্ছে, বিশেষ করে রুরাল এরিয়াতে আমরা যদি বলি, তাহলে আমি দেখেছি যে অনেক লাইক
আন্ডার 18 মেয়েরা ওদের বিয়ে হয়ে যাচ্ছে, বাট তাদের হাতে কোনো কিছু করা থাকছে না, ইভেন তাদেরকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, এমন না যে তারা নিজ ইচ্ছায় বিয়েটা করছে। সো আমি বলবো যে এটা তো অ্যাকচুয়ালি একটা ফোর্স করা হচ্ছে। সো আসলে মেয়েদেরকে এই ল সম্পর্কে জানা উচিত, যে আসলে বাংলাদেশে আইনগুলো আছে, আর এই জিনিসগুলো একটু জানা উচিত। তাদের জন্য তুমি কি ভয়েস হইতে চাও? ডেফিনেটলি স্যার, আমি হতে চাই। লাইক আমি যখনই সেই সুযোগটা পাবো অবশ্যই আমি তাদেরকে সাহায্য করবো, হেল্প করবো। থ্যাংক ইউ জারিন। ব্যারিস্টার তাফরিয়া আহমেদ, ফাইনাল কোয়েশ্চেন আপনার কাছে, বাংলাদেশের উইমেনদের আপনি কোন জায়গায় কিভাবে দেখতে চান? আমি আসলে চাই বাংলাদেশের নারীরা যেন আরো পড়াশোনা করে, তারা যেন আরো শিক্ষিত হয়, আরো দক্ষ হয়, তারা যেন স্কিলড হয়, তারা যেন একটা প্রপার কম্পিটিশনের মাধ্যম দিয়ে যায়, তারা যেন কোনো শর্টকাট না নেয়, তারা যেন থ্রু দেয়ার হার্ড ওয়ার্ক তারা যেন প্রপার চ্যানেল দিয়ে তাদের ডিজায়ার্ড গোলটা অ্যাচিভ করে। কেন আমি মনে করি ইফ দে ওয়ার্ক হার্ড, hard work, dedication, perseverance can actually help them achieve their desired goal. Yes, because you are a barrister, that's why you are here. আপনি ব্যারিস্টার না হলে কিন্তু আসতে পারতেন না, তাই না? তাইলে আপনাকে সেই কোয়ালিটি অর্জন করতে হবে অবশ্যই, এবং ঠিকভাবে মানে সব পড়াশোনা ধাপে ধাপে করে আসতে হবে, তাই না? কোনো শর্টকাট নিলে চলবে না। যেরকম আপনি কষ্ট করেছেন, আমি কষ্ট করেছি, future generation has to do the same thing. Thank you, Barrister Tafria Ahmed. Thank you very much for having me on the show. সেরিন, তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।